এটা ব্রিগেড, এটা কলকাতার ব্রিগেড নয়। যৌবনের ডাকে ইনসাফ যা ব্রিগেড কাঁপিয়েছে ডিআইএফআই, সেদিন মঞ্চে ছিল আবাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখার্জি, ধ্রুব সাহা, তাদের নেতৃত্বে ছিলেন ওপরে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আর নিচে ছিলেন বিমান বসু, তড়িৎ বরণ তোদ্দার, সুশান্ত ঘোষ থেকে শুরু করে অনেক বর্ষিয়ার নেতারা। বামপন্থীদের এখন নতুন একটা বেশ মার্কাটারি স্লোগান চলছে, पहले बेटा से देख लो उसके बाप पे बाद में देखा जाएगा। तो हकीकत ज़मीन पर बुनियादी तौर पे बात तो होते रहती है, मगर जहाँ पर रोटी कपड़ा मकान की बात होगा वो हक की बुनियादी तौर पे लड़ाई इन लोग लड़ लेंगे। मैं इसलिए हिंदी में बोल रहा हूँ, आज के डेट में आवाज़ भी रोटी कपड़ा मकान वो देश भर की आवाज़ है। যাই হোক, পহলানপুরে ব্রিগেডে রয়েছি। এসএফআই ঢাকা কনভেনশন ছিল, এখানে দীপশিতা ধর ছিলেন, ঐশী ঘোষ ছিলেন, একটা ঘামাসান পরিস্থিতি ছিল। কিন্তু তার আগে মঞ্চের পরিবেশ আর পরিস্থিতিকে গরম করেছে বিশ্বরূপ, একদিকে অনির্বাণ রায়চৌধুরী জেলা সম্পাদক, রাজ্য নেতৃত্ব এসএফআইয়ের, আর যারা বসে আছে তারা একদম ছাত্র যৌবনে ভরা, কার্যত পহলানপুর ব্রিগেডকে গরম করে দিয়েছেন। অনির্বাণ অনেক কথা বলছিল, বিশ্বরূপ অনেক কথা বলছিল, বলছে দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে, জল জঙ্গল কার্যত বিক্রি হচ্ছে। কিন্তু লড়াই হবে হচ্ছে 2024-এ মহারণে 22 তারিখে রামলালার মূর্তি প্রতিষ্ঠা, সেটা বামপন্থীদের কাছে অনেক কঠিন। তারা বলছে তারা আত্মায় বিশ্বাস করে তার ধর্মকে বিক্রি করছেন বিজেপি। এসব তর্ক বিতর্ক থাকবে, একদিকে শিক্ষা একদিকে ধর্ম, গুলিয়ে যাচ্ছে যেন একটা পরিস্থিতি। অনির্বাণ, যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, আমি পশ্চিমবঙ্গ দিয়ে আসি প্রথমত, হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে পরিবেশ তা কার্যত ভুলণ্ঠিত হচ্ছে এবং কার্যত শিক্ষা চুরি হয়ে যাচ্ছে। হেফাজতে মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে পর্ষদ, এই বাংলা কি ভাবা হয়েছিল? এই বাংলা কি ভেবেছিল তোমরা? গোটা পশ্চিমবাংলা যন্ত্রণায় আছে। যন্ত্রণা হয় কখন? মা যখন গর্ভে সন্তান ধারণ করে আর সেই সন্তানকে যখন প্রসব করতে যায়, তার যন্ত্রণা থাকে। এ বাংলা নতুন করে পশ্চিমবাংলা গড়ার জন্য অনেক যন্ত্রণা আমাদের সহ্য করতে হয় জানি আমরা, কিন্তু এই যন্ত্রণা সহ্য করার পর লাল টুকটুকে বাংলা এই নতুন ছাত্র যুবরাই করবে। বিশ্বরূপ রয়েছে আমার সঙ্গে। বিপ্লবী রাসবিহারী বোসের জন্মভূমিতে সুবলদহ গ্রাম ইতিহাসে সমৃদ্ধ করেছে, আমাদেরকে গৌরবান্বিত করে বারবার করে। আইনে প্রতিষ্ঠাতা, পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোসকে তিনি তার দায়িত্ব দিয়ে যান, তার জাপানে তিনি চলে যান, সেটা ভারতবর্ষের মানুষ জানেন। কিন্তু বিপ্লবের মাটি থেকেই বিপ্লবের স্লোগানটা বামপন্থীরা বহু বছর ধরেই বলছিল। তাই এখনকার বিপ্লবী রাসবিহারী বোসের বসতবাড়ি কেমন আছে বা কীভাবে পর্যটন কেন্দ্র হয়েছে কিনা, এটা সরকার তৃণমূল কংগ্রেস বলতে পারবেন, আর বলতে পারবেন নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রে যারা আছেন। বিশ্বরূপ একটা পুণ্যভূমি, তীর্থভূমি, বিপ্লবী রাসবিহারী বোসের মতো একটা স্বনামধন্য আইনে প্রতিষ্ঠাতা, যার সারা পৃথিবীতে যে বিপ্লব ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের ভূমিকা রয়েছে। কিন্তু কোথাও না কোথাও এই যে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে বিগত কয়েক বছর ধরে, মনে করছো তোমরা যে রায়নার মাটি যেভাবে একসময় বামেদের ছিল, সেটা কার্যত ধান গাছের মতো নুয়ে গেল, সবুজে রূপান্তর হলো। কেন হলো এটা? গোটা রাজ্যের মানুষকে 2011 সালের আগে মানুষদেরকে বোঝানো হয়েছিল যে লাল হটলে বাংলা বাঁচবে। গোটা রাজ্যের মানুষ প্রতিদিন নিজের জীবনের অভিজ্ঞতায় বুঝছেন লাল হটেছে কিন্তু বাংলা বাঁচেনি। গোটা রাজ্যের মানুষ সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছে। গোটা রাজ্যে যখন তৃণমূলের কার্যত ঝড়, তখন রায়না, খণ্ডঘোষ দুটো বিধানসভা কেন্দ্রেই বামপন্থীরা জয়ী হয়েছিল। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই রায়না কেন্দ্রে একটার পর একটা বুথ দখল, সমস্ত জালিয়াতি, তারপরেও মাত্র 400 ভোটে এই রায়না কেন্দ্রে আমাদের প্রার্থী তিনি পরাজিত হয়েছিলেন। নতুন করে বামপন্থার পুনরুত্থান হচ্ছে গোটা পশ্চিমবাংলায়। দক্ষিণ দামোদরের মাটি, এই রায়নার মাটি, খণ্ডঘোষের মাটিতেও বামপন্থার পুনরুত্থান হচ্ছে। তার সবথেকে বড় প্রমাণ পলাশন। গোটা একটা পঞ্চায়েত 18-0 ব্যবধানে প্রথমে বিডিও ঘোষণা করেছিলেন যে বামপন্থীরা জিতেছে। তারপরে বিডিওকে বগল দাবা করে আর পুলিশের সাহায্য নিয়ে গোটা একটা পঞ্চায়েতকে, সেখানে 10-8-এর পরেও আমাদের পঞ্চায়েত, বামপন্থীদের পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত, লুটেরাদের নয়, সেই পঞ্চায়েত আজকের দিন পর্যন্ত চলছে। শুধুমাত্র পলাশন না, গোটা এলাকায় বিভিন্ন জায়গায়
হচ্ছে গোটা রায়নার আমরা জিতছিলাম, বামপন্থীরা জিতছিল, প্রগতিশীল প্রার্থীরা জিতছিল, কিন্তু গোটা রাজ্যের মানুষ জানেন ভোটে চুরি হয়েছে আর গণনায় ডাকাতি হয়েছে। বেশ বিশ্বরূপ, সেটা হচ্ছে পলাশনের গ্রাম পঞ্চায়েতে বামপন্থীদের ক্ষমতা দখলের ক্ষেত্রে লড়াই তোমরা দিয়েছো, ঠিক। এটা তো তোমাদের অবশ্যই উজ্জীবিত করেছে, আর তোমাদের ছাত্র যৌবন কার্যত সেই লড়াইয়ে নেমেছে। তোমরা বলছো পিছনে রয়েছে বাবারা, অর্থাৎ যারা সিনিয়র বর্ষিয়ান কমরেড, যারা তোমাদের ভাষায়, যারা তোমরা যে ভাষায় ব্যাখ্যা করো। তো যাই হোক, সেটা হচ্ছে আমি বিপ্লবী রাসবিহারী বসুর কথা বলছিলাম। ইতিহাসে তার সম্পর্কে অনেক কথা বলা আছে, কিন্তু মানুষ কতটা মনে রেখেছে, সরকার কতটা মনে রেখেছে, অনেক ডিবেট আছে, এটা নিয়ে অনেক ডিফারেন্সিয়েট আছে, অনেক ইডিওলজি ডিফারেন্সিয়েট আছে। আমার প্রশ্নটা এখানেই যে বহলানপুরের মতো জায়গা, একদিকে ওপরে আকাশে বেশ মেঘ জমে উঠেছে, শিশিরও পড়ছে, সেটা আপনি কার্যত সোয়েটার পরেননি, আপনার এই মুহূর্তে বয়স অল্প, মানে যৌবনের ডাকে আপনাকে উজ্জীবিত করছে, আপনি মঞ্চে সেটা কাঁপাচ্ছিলেন। আমার প্রশ্ন খুব অনির্বাণ স্পেসিফিক। দক্ষিণ দামোদরের অর্থাৎ দামোদর নদ পাশ দিয়ে বয়ে গেছে, সবুজে সবুজে ভর্তি, সবুজ অর্থাৎ ফসলের ক্ষেত্রে বলছি, আমি বলছি না সবুজ মানে তৃণমূল কংগ্রেস, আমি বলছি যে এই যে সবুজের ফসল, তার জন্য যে দরকার যে কাস্তে, যেটা মোহাম্মদ সেলিম সাহেব ব্রিগেডে বলেছিলেন, কাস্তেটাকে এবার শান দিতে হবে যাতে ধানটা ঠিকঠাক করে কাটা যায়। আপনার কি মনে হয়, আত্মবিশ্বাসে বলতে পারবেন যে এই আগামী লোকসভা নির্বাচনে আপনাদের, এটা তো লোকসভার মধ্যে পড়বে, আপনাদের শক্তি, আপনাদের ক্ষমতা, আপনাদের সংঘবদ্ধ এবং আপনাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে ঠিকঠাক আছে? তো নিশ্চিত আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে শক্তি প্রমাণ করার জায়গা তো শুধু নয়, গোটা পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য, গোটা দেশকে বাঁচানোর জন্য বামপন্থীরা লড়াই করছে। আর এই লোকসভা নির্বাচন প্রমাণ করবে যে বামপন্থীরা লড়াই করছে, মানুষের আস্থা বাড়ছে, সেটা এবার লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে মানুষের আস্থা বাড়ছে বামপন্থীদের প্রতি। ব্রিগেড প্রমাণ করেছে। শুধুমাত্র কি ব্রিগেড, এই পঞ্চায়েত নির্বাচনে কি হলো? পঞ্চায়েত নির্বাচনে দেখতে পেলেন তো, প্রত্যেক কটা পঞ্চায়েত নির্বাচনে যেখানে ইলেকশন হয়েছে বামপন্থীদেরকে আটকানোর জন্য মেরেছে। রাজিবুলকে খুন করেছে, কোন ঝান্ডা ধরতো রাজিবুল হক? বামপন্থীদের ঝান্ডা ধরতো। এখন তৃণমূল আর বিজেপি কার্যত বুঝে গেছে যে কর্পোরেটদের হাতে দেশ এবং রাজ্যকে বিক্রি করার যে চক্রান্ত গ্রহণ করেছে মোদি আর মমতা, তাদের বিরুদ্ধে একমাত্র গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই করছে বামপন্থীরা। তাই আক্রমণ একসঙ্গে, তৃণমূল আর বিজেপি একসঙ্গে লড়াই করছে। আমরা সৈফুদ্দিন মোল্লার কথা বলছি, সৈফুদ্দিন মোল্লাকে খুন করেছে কে? সৈফুদ্দিন মোল্লাকে খুন করেছে হচ্ছে তৃণমূলের গুন্ডারা। একইভাবে কেরলে প্রত্যেক দিন বিজেপির সঙ্গে লড়াই করছে আমাদের কমরেডরা, খুন হচ্ছে। ঐশী ঘোষ বক্তব্য রাখলো, মাথা কে ফাটিয়েছিল ঐশী ঘোষের? বিজেপির সংগঠন আরএসএস এর দ্বারা পরিচালিত এবিপি। না, এই মাথা ফাটার প্রশ্নে একটা ভালো গল্প মনে পড়েছে। এখানে আমিও রক্তাক্ত হয়েছিলাম সংবাদ মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে। রক্তের রং লালই হয়, রক্তের রং সবুজ হয় না বা গেরুয়া হয় না, ঠিক। আমি আসবো, বিশ্বরূপ খুব অত্যন্ত ভালো বক্তৃতা দিচ্ছিল, এবং এই মুহূর্তে মুখ তো অনির্বাণ, বিশ্বরূপ, এটাই তো আগামী দিনের প্রজন্মের ক্ষেত্রে বামপন্থী ছাত্র আন্দোলনের ভবিষ্যতেরা। যা পরিস্থিতি, যে জায়গা তৈরি হয়েছে, শাসকের বিরুদ্ধে একটার পর একটা দুর্নীতি, আগামী লোকসভা নির্বাচনে কোন কোন ইস্যুগুলোকে রেজ করবে তোমরা? আমি অনুষ্ঠান শেষ করবো, কারণ কার্যত সন্ধে নেমে আসছে। কোন কোন ইস্যুগুলো রেজ করবেন আপনারা? আমরা নিশ্চিতভাবে একদিকে তৃণমূল এবং বিজেপি দুটো দলের মধ্যেই চেষ্টা করা হচ্ছে গোটা লোকসভা নির্বাচনের গোটা ন্যারেটিভটাকে সেট করার। মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, গরু শুয়োর, এই বিষয়টাকে নিয়ে গোটা রাজ্য জুড়ে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে। এর উল্টো দিকে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা, আমরা যারা প্রগতিশীল ভাবনায় বিশ্বাস করি, আমরা উল্টো দিকে দাঁড়িয়ে খরচ বৃদ্ধি পাচ্ছে, একদিকে স্কুল বন্ধ হচ্ছে, উল্টো দিকে দাঁড়িয়ে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে, গোটা রাজ্য জুড়ে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। আমাদের এই দক্ষিণ দামোদরের সব থেকে বিখ্যাত হচ্ছে খাস ধান, সেই ধানের এক্সপোর্ট কেন্দ্রের সরকার বন্ধ করেছে, চাষি তার ফসলের মূল্য পাচ্ছে না। প্রায় 2.5 বছর হয়ে গেল ক্ষেতমজুরের কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ। উল্টো দিকে দাঁড়িয়ে গোটা রাজ্যে দুর্নীতিতে কার্যত ভরে গেছে। এই সমস্ত সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে একদিকে কাজের সংকট আর অন্যদিকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এই সব বিষয়গুলো নিয়েই আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির তৈরি করা ন্যারেটিভকে, তাদের বাইনারিকে ভেঙে খান করে সাধারণ মানুষের ইস্যুগুলোকে নিয়ে আমরা ব্রিগেড সমাবেশেও বলেছি, ভুল ইস্যুর বিরুদ্ধে মূল ইস্যুগুলোকে নিয়ে লড়াই, সেই ইস্যুগুলোকে নিয়েই আমরা মানুষের কাছে যাব। कितने कितना है दाम वो तो बाद में पता लग जाएगा। পহলানপুরে ব্রিগেড কার্যত শেষ। তাই 2024-এর যে লোকসভা নির্বাচন, যে মহারণ হবে, ঘমাসান তানাশাই, একদিকে ধর্ম, একদিকে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, নানান ক্ষেত্রে
আমার উল্টো দিকে যারা শুনছেন, শাসক দলে যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলি, কমেন্টস আসছিল দেখছিলাম, তৃণমূল ছাত্র পরিষদকে আমি আমন্ত্রণ করছি পহলানপুর মাটিতে, তা আপনারা বসুন আমার সঙ্গে। আমি বামপন্থী ভাববার কোনো কারণ নেই, ডানপন্থী ভাববারও কোনো কারণ নেই, বা আমি কোনো গেরুয়াপন্থী ভাববার কোনো কারণ নেই, কারণ গণতন্ত্রের ফোর্থ পিলারের ভাষাটা আমি খুব ভালো জানি। তাই কমেন্টস করবেন দায়িত্ব নিয়ে। আর আপনাদেরকে আমন্ত্রণ করছি আমার এই প্ল্যাটফর্মে বসার জন্য। আপনাদের বক্তব্য শুনবো বামপন্থীদের বিরুদ্ধে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য query.com। আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার। मगर है तो दम बैठ के मुलाकात होगा आपके मोहल्ला में। नमस्कार।